আমাদের নিজেদের জমি বন্টননামা করার জন্য বন্টননামা দলিল সম্পূর্ণ করি, কিন্তু বন্টননামা দলিল সাব রেজিস্ট্রার বরাবর সাবমিট করার পরে উনি কাগজপত্র দেখি বলেন যে কাগজপত্র সব ঠিক আছে, ওকে, আপনারা আগামী দিন আসেন, সবাই রেজিস্ট্রি করা হবে। রবিবারে কথা বলেছেন। রবিবারে আসার পরে রবিবারে আমাদের যে যিনি শনাক্তকারী ওনার মাধ্যমে দাবি করে 30,000 টাকা দাবি করে, যে টাকা 30,000 লাগবে, তাছাড়া স্যার পাস করে দিবে না। এরপরে সারা 2টার দিকে আমাদের দলিল ফেরত নেয়। আমরা সবাই চাকরি করি, এই দূর দূরান্ত থেকে আমরা এসেছি। এর পরিপ্রেক্ষিতে আজকে আমরা দলিল দেই। আজকে এখন বলে যে উৎস কর দিতে হবে, তাছাড়া দলিল পাস হবে না। আমি ডিসি স্যারকে এই বিষয়টা অবগত করছি, জানাইছি। ডিসি স্যার টিওনো স্যারকে ফোন করেছেন। টিওনো স্যার বলছেন যে এটা আমার কাছে তো বই নাই, যে উৎস কর আছে নাকি। এখন স্যার ডেকেছেন সাব রেজিস্ট্রার মহোদয়কে, উনি ডেকেছেন। এখন কি ব্যবস্থা নেবেন পরবর্তী পদক্ষেপের জন্য আমি আবার এসেছি এখানে। নিজেদের সম্পদ বন্টন করব, এখানে কেন আমার এই যে এত টাকা খরচ যাবে এখানে? আমরা যে সরকারি ফি, রেজিস্ট্রি ফি, আমরা রেজিস্ট্রি ফি আমরা দিয়েছি। আমরা এই বন্টন নামাটা আমরা সম্পূর্ণ করতে চাই। যখন টাকা দেওয়া হয়নি তখন উনি আজকে বলেছেন যে উৎস কর দিয়ে আসেন, তাছাড়া আপনাদের পাস হবে না। কিন্তু এর আগে কিন্তু তারা বলে নাই যে উৎস কর লাগবে। এর আগে মানে এই কথা বলে নাই যে কর লাগবে, উৎস কর লাগবে। এর গতকালকে দলিল পাস হয়ে গেছে, তারা কিন্তু উৎস কর দেয়নি, শুধু চালান দিয়ে কিন্তু পাস করেছে আমাদের সম্মুখে। আমাদের জমি গতকালকে রেজিস্ট্রি অফিসে সম্পূর্ণ কাগজপত্র তোলার পরে আমরা যখন 30,000 টাকা সরকারকে দেওয়া রাজি হয় নাই, তখন আমাদের দলিল ফেরত দিচ্ছে। তখন বললো যে তোমাদের একটা লোক নাই, লোক নাই, তোমরা চলে যাও। আজকে আমরা লোকজন নিয়ে আসছি, দলিল দিছি, আমরা কোনো টাকা পয়সা দেয়নি। যাই হোক, এটা যে কোনো মাধ্যমে টিওনো স্যারকে দিয়ে ফোন করাতে এরা আজকে আবার কি কাম করছে, আমাদের দলিল দেখার পরে বলতেছে যে আমরা জমির মূল্যের উপরে 4% ট্যাক্স দিয়ে আসেন। যদি ট্যাক্স আজকে দিতে পারেন আজকে হবে, নাহলে হবে না। স্টেট কথা। আমরা আবার টিওনো স্যারকে আমরা অবগত করছি। স্যার বলতে ঠিক আছে, আমি 4টার সময় ডাকছি, বিষয়টা আমি দেখতেছি। আমার বাপের জমি আমরা নিজেরা ভাইয়েরা বসে ওয়ারিশ অনুসারে আমরা বন্টননামা করতেছি। আমাদের কোনো অভিমত নাই এই জমি বন্টনে, আমরা কোনো বিক্রি করতেছি না। তাহলে আমরা কি জন্য উৎস করবো? উৎস কর ছাড়া দলিল পাস হয়ে গেছে, আমাদেরটা কি জন্য হলো না? আমাদের লোক বেশি, আমরা কেউ ঢাকা চাকরি করি, কোম্পানি চাকরি করি, একদিনের জায়গা 2 দিন থাকা মুশকিল, সরকার সাহেব জানে। আমি কথা বললে বলে এই তুই বেশি কথা বলতে, আমি দেখতেছি। এলাকার লোক হিসেবে সম্মান করি, আমরা কিছু বলতে পারতেছি না। এখন আজকে যদি জমি রেজিস্ট্রি না করে এই সাব রেজিস্ট্রার, সরকার এবং এখানে যে ইসলামপুরের যে সমস্ত সাব রেজিস্ট্রার অফিসে কর্মকর্তা আছে সবার বিরুদ্ধে আমার অভিযোগ এই জন্য, কি জন্য জমির বাবদ এইভাবে মনে করেন যে আমরা শিক্ষিত মানুষ, আমাদের টাকা যদি নেয়, তাহলে যারা মূর্খ মানুষ জমি বিক্রি করে আর জমি মনে করেন যে, তাহলে এইভাবে তাদের টাকা সরকারের মাধ্যমে হাতিয়ে নেয়। এবং যা আমি চোখের সামনে আমি আজকেও দেখছি আমি টাকা দিতে। এই অফিসে টাকার বিনিময়ে কোনো দলিল হয় না, এই কথাটা আমি সর্বপ্রথম বললাম। আর ওনারা বন্টনামা দলিলের বিষয়ে আমার সাথে আরো এর আগে অনেকবার কথা বলে গেছে। ওনাদের পক্ষ, গতকাল ওনাদের দলিলটা যে কারণে হয়নি, ওনাদের দাতা অনুপস্থিত ছিল একজন। তো দাতার অনুপস্থিতি কখনোই দলিল হওয়া সম্ভব নয়। এবং তারা দলিলটা আমার কাছে প্রপারলি সাবমিট করেনি, পে অর্ডার ছিল না। তা আজকে যখন ওনারা আমার কাছে পে অর্ডার মানে দলিলটা সাবমিট করলো, তখন আমি পে অর্ডার চেক করে যেটা দেখলাম যে দলিলের উৎস কর যেটা সেটা নাই। কারণ বন্টননামা দলিলের ক্ষেত্রে যেটা হয়, একদম সাধারণ যে সকল বন্টননামা, পজিশন বন্টন যেটা আমরা বলি, খারিজ থেকে দুই পক্ষ একই খারিজ থেকে দুইজন সাইড পজিশন নিয়ে নিয়েছে, তো এই ক্ষেত্রে বন্টননামা উৎস করের বিষয় থাকে না। কিন্তু যখন একটা বড় অংশের সম্পত্তি মৌজা এবং মূল্যের বিষয় থাকে, সেই ক্ষেত্রে এইখানে রাজস্ব ঘাটতির একটা সম্ভাবনা থেকে যায়। সেই ক্ষেত্রে আমরা উৎস করটা আদায় করে থাকি। আর অন্যান্য যে সকল রেজিস্ট্রি ফি সেখানে দাম অনুযায়ী হয়। এখানে আপনাদের রেজিস্ট্রি ফি 2,500 টাকা ছিল, যেহেতু ওনাদের সম্পত্তির মূল্য 85,000 টাকা, অর্থাৎ 50 লক্ষের ঊর্ধ্বে। আর এছাড়া উৎস করটা আদায় করা হয়েছে, এর বাইরে আর কোনো ফিস নেই। 50 লক্ষ টাকার ঊর্ধ্বে যেহেতু, তাহলে তাদের উৎস কর আসতে পারে কত? আপনাদের যে উৎস করটা আসবে, এই ক্ষেত্রে ওনাদের 19টা পক্ষ ছিল বন্টননামা। নিয়ম হচ্ছে যেই পক্ষের সম্পত্তির মূল্য সর্বোচ্চ থাকবে, তো প্রথম পক্ষের সর্বোচ্চ মূল্য ছিল 10 লক্ষ, তো 10 লক্ষ টাকার 4% 40,000 টাকা। এইটাই পে অর্ডারে ওনাদের কাজকে যেটা বলা হয়েছে যে আপনারা পে অর্ডারে দিয়ে আসেন টাকাটা, তারপরে আমি দলিল করব। এর বাইরে আর কার সাথে ওনারা বাহিরে কি কথা বলছে এই বিষয়ে আমি অবগত না।
তো আপনার কাছে আমার একটা বিষয় জানা যে আপনাদের যে সরকার যে সরকার দলিল লেখক সে যে আমাদের বললো যে 40,000 টাকা দিলে আপনার সাইন করবেন, না হলে এই ধরনের কথা তো আসলে ওনার সাথে আমার হওয়ার কোনো ধরনের যুক্তিকতাও নেই। ওনাদের সাথে দলিল সাবমিট হবে আমার কাছে, তারপর আমি দলিল করবো। এই অফিসে বাইরে 1 পয়সাও লেনদেনের কোনো সুযোগ নাই। এই কথা উনি কেন বলছে, কিসের ভিত্তিতে বলছে, সেগুলো আমার জানা নেই। ঠিক এই যে আছে, আমি এখানে 10,000 টাকা তাকে, এই যে এখানে এই ফাইল সহ তাকে দিয়ে দিলাম 10,000 টাকা, সে নেয় নাকি 40,000 টাকা কথা বলছে সে। কে এখানে বলছে? টাকা আছে, আপনি নেন, আর সরকার নেই অর্ধেক এই টাকাটা। কারণ আমি ডিসি স্যারের মেয়েকে আমি পড়াই, ডিসি স্যার নিজে বলছে যে উৎস কর এখানে নাই, তাহলে ডিসি স্যার এখানে নিজে এই কথাটা বললো। তো এখানে আমি জানে আসছি এই যে টাকা সেখানে চাইছে, টাকা চাইছে, আমার টাকা আমি এই যে খামের মধ্যে আমি টাকা দিছিলাম, হ্যাঁ বলে না 10,000 টাকা দিয়ে হবে না, আমাকে বলছে যে 40,000 টাকা লাগবে, 40,000 টাকা ছাড়া দলিল পাস হবে না। আমরা দূর দূরান্ত চাকরি করি, আমি চাকরি করি জামালপুর, আমার এক ভাই চাকরি করে ইয়েতে ঢাকায়, আরেক ভাই থাকে এখানে রাজশাহীতে, এখানে সবগুলো ভাই আপনারা আসছে এখানে এসেছেন, আর এখানে আমাদেরকে এইভাবে হয়রানি করাতেছে। উৎস করে আগে কেউ বলেন নাই যে উৎস কর, যখন টাকা না করা হয়েছে আর এখানে ডিসি স্যারকে জানানো হয়েছে, তখন বলা হয়েছে যে উৎস কর লাগবে। আর এর আগে কিন্তু উৎস করবো এখানে বলেন নাই যে উৎস কর লাগবে, তাহলে তো আমরা চালান করে দিতাম। আর আমার থেকে 3 দিন আগের থেকে শুধু প্রস্তাব দিয়েছে আমরা টাকা। আজকে আমার ফোন করছে দুপুরে, আমি যখন ক্লাস থেকে বাইরে হয়েছি, আমি গভর্নমেন্ট গার্লসের টিচার, আজকে আমাদের এই যে আসার সরকার বলছে যে 30,000 টাকা নিয়ে আসবেন, 30,000 টাকা ছাড়া কিন্তু আসবেন না, টাকা যদি নিয়ে আসেন তাহলে দলিল পাস হবে, আমাকে এই কথাটা বলছে। আমি টাকা নিয়ে আসিনি 10,000 টাকা, এই জন্য দলিল আজকে পাস হলো না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই বিষয়টা আমি দেখলাম আমার অফিসের যেহেতু সরকারের বিরুদ্ধে উনি অভিযোগ করছেন সরাসরি, আমি এই বিষয়ে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ঠিক আছে, এর বাইরে আসলে আমার আর কিছু বলার নেই।